সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো। তবে অঙ্ক করবার আগে তোমাদেরকে বলে রাখি, আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগের অধ্যায়ের অঙ্কগুলো, অর্থাৎ অনুপাত সমানুপাতের অঙ্কগুলো, কোষে দেখি 5.3। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আর আজকের আমরা কি করব, আজকে কিন্তু আমরা করব চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কোন সুদ? চক্রবৃদ্ধি সুদ। পেজ নাম্বার 112, কোষে দেখি কত 6.1। তোমরা এইখানে দেখো ভালো করে। আজকে আমরা করব কিন্তু 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ। কিন্তু এই 5টা অঙ্ক করবার আগে আমাদেরকে তো বুঝতে হবে যে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি। আমরা তো কোষে দেখি 2-তে সরল সুদ শিখে এসেছি। আজকে আমরা বুঝবো চক্রবৃদ্ধি সুদ কি এবং সরল সুদের সঙ্গে পার্থক্যটা কোথায়। তাহলে চলো আজকে আমরা বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমে বুঝবো যে চক্রবৃদ্ধি সুদ কি, তারপরে কিন্তু আমরা অঙ্ক স্টার্ট করব। তাহলে চলো আজকে আমরা প্রথমেই চলে যাব চক্রবৃদ্ধি সুদ কি এই জিনিসটা শিখতে। তো দেখো আজকে তো আমরা স্টার্ট করতে চলেছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে আগে আমাদেরকে তো জানতে হবে যে চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি। আমরা তো কোষে দেখি 2-তে সরল সুদ করেছি, কিন্তু আজকের নতুন একটা জিনিস কোষে দেখি 6.1-এ রয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে পুরো ব্যাপারটাকে না আমি একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে বলছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো ভাবো আমার কাছে 5,000 টাকা রয়েছে, আমার কাছে 5,000 টাকা রয়েছে। এবারে আমি 5,000 টাকাটা নিয়ে কি করব, ব্যাংকে জমা করতে চাই, যাতে আমার কিছু প্রত্যেক মাসে আমি সুদ পাই। সেই জন্য আমি ব্যাংকে 5,000 টাকা জমা করতে চাই। এবারে আমি কোন ব্যাংকে টাকা রাখবো? অবশ্যই যে ব্যাংকে সুদ বেশি পাবো সেই ব্যাংকেই টাকা রাখবো। তো ভাবো আমার শহরে মাত্র দুটোই ব্যাংক আছে। ভাবো এটাকে আমি লিখছি প্রথম ব্যাংক, আরেকটা হলো দ্বিতীয় ব্যাংক। আমি এখানে লিখছি দ্বিতীয় ব্যাংক। দুটোই মাত্র ব্যাংক আছে আমার এই শহরে। তো আমাকে যে কোনো একটাতে টাকা রাখতে হবে। প্রথম ব্যাংকে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কত পার্সেন্ট হারে সুদ দেন। তো প্রথম ব্যাংকের লোকেরা কি বললো যে আমরা 10% হারে সুদ দিই। ঠিক আছে, দ্বিতীয় ব্যাংকেও কিন্তু সেই একই কথা বললো যে 10% হারে সুদ দিই। তাহলে সুদ কিন্তু পার্সেন্টেজটা কত? দুটো ব্যাংকেই পার্সেন্টেজ কিন্তু 10%। ঠিক আছে, দুটো ব্যাংকেই পার্সেন্ট কত? 10%। কিন্তু প্রথম ব্যাংকে দিচ্ছে কি সরল সুদের হারে, সরল সুদের হারে 10% সরল সুদের হারে। আর দ্বিতীয় ব্যাংকে কিন্তু সুদ দিচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে। চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু সুদ দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে। এবারে আমি না ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমি এই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, যে সরল সুদের হারে দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হারে দিচ্ছে। আমি অত শত ভাই বুঝি না, আমি 5,000 টাকা কোন ব্যাংকে রাখলে বেশি টাকা পাবো সেটা আমায় বলে দাও। তো তখন আমাকে এই ব্যাংকের লোকেরা আমাকে কি বলল যে ভালো করে দেখবে, এখানে সুদ দেওয়া হচ্ছে কি সরল সুদের হারে। অর্থাৎ আচ্ছা আমি এবার টাকাটা কত বছরের জন্য জমাবো এটা কিন্তু মনে রাখবে, আমি 3 বছরের জন্য টাকাটা জমাবো। ঠিক আছে, 3 বছরের জন্য। প্রথম বছর ভাবো আমি ফার্স্ট বলে লিখছি। প্রথম বছর আমি কত টাকা জমা করছি, এখানে কিন্তু জমা করছি মনে রাখবে 5,000 টাকা। এখানে কিন্তু আমি জমা করছি 5,000 টাকা। ঠিক আছে, প্রথম বছর আমি কত ইন্টারেস্ট পাবো, সুদ পাবো 5,000 টাকা। তার উপর কত পার্সেন্ট বলেছে? 10%। তাহলে এখানে আমরা লিখবো 10%। তাহলে দেখো এখানে করলে কত হবে, কাটাকুটি করলাম। তাহলে আমি প্রথম বছর ইন্টারেস্ট কত টাকা পাবো? 500 টাকা। প্রথম বছর আমি ইন্টারেস্ট কত পাবো? 500 টাকা। আবার দ্বিতীয় বছরে আবার আমি ইন্টারেস্ট কত পাবো? এই টাকাটার উপরেই পাবো যে টাকাটা আমি জমা করেছি ব্যাংকে। আবার 5,000 টাকার উপর আমি ইন্টারেস্ট পাবো 10%, দ্বিতীয় বছরও পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি 0 0 কাটছি, আবার পাবো কত? 500 টাকা। আবার তৃতীয় বছর, আমি তো 3 বছরের জন্য টাকা রাখছি, তৃতীয় বছর আবারও কি হবে, সেই যে 5,000 টাকা আমি জমা করেছিলাম সেই 5,000 টাকার ওপরেই কিন্তু আবার আমরা 10% ইন্টারেস্ট পাবো, অর্থাৎ 500 টাকা। বোঝা গেল? তাহলে আমি প্রত্যেক বছর কত করে ইন্টারেস্ট পেলাম? 5,000 টাকা যদি আমি এই ব্যাংকে রাখি তাহলে আমি প্রত্যেক বছর পাবো কত ইন্টারেস্ট? 500 টাকা। তারপরের বছরে পাবো 500 টাকা, তারপরের বছর পাবো 500 টাকা। তাই বললাম আচ্ছা ঠিক আছে, বুঝলাম ব্যাপারটা। এবার এই ব্যাংকে যাই, গিয়ে দেখি কীরকম ইন্টারেস্ট দিচ্ছে।
কীরকম দিচ্ছে খুব ভালো করে দেখবে। প্রথম বছর আমি কত টাকা ব্যাংকে ফেললাম, 5,000 টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, 10%। তার মানে আমি কত টাকা প্রথম বছর ইন্টারেস্ট পাবো, 500 টাকা, তাই তো। দ্বিতীয় বছর আমি যখন ইন্টারেস্ট পাবো, আমি কত টাকা এই ব্যাংকেও কত টাকা গিয়ে ফেলেছি, আমি এই ব্যাংকেও কিন্তু 5,000 টাকা গিয়ে ফেলেছি। দ্বিতীয় বছর আমি যখন ইন্টারেস্ট পাবো না, খুব ভালো করে দেখবে, আমি কিন্তু 5,000 টাকার ওপর পাবো না। এটাই হলো কিন্তু আসল জায়গা। আমি 5,000 টাকা তো ব্যাংকে ফেলেছি, আর সুদ যে পেয়েছি 500 টাকা, তাহলে আমার ব্যাংকের এখন ব্যালেন্স কত হয়ে গেছে? আমি 5,000 টাকা ব্যাংকে ফেলেছিলাম, ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে 500 টাকা, তাহলে এখন আমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে কত, 5,500 টাকা। আমি কিন্তু ইন্টারেস্ট পাবো এবারে এই টাকাটার ওপর, অর্থাৎ 5,500 টাকার ওপর কিন্তু এবারে আমি ইন্টারেস্ট পাবো। বোঝা গেল? তাহলে দেখি কত হচ্ছে, কাটাকুটি করি। তাহলে দেখো 55 আর 10কে যদি আমরা গুণ করি, 550। বোঝা গেল? তাহলে এবারে আমাদের ইন্টারেস্ট কত হয়ে গেল? প্রথম বছর আমি ইন্টারেস্ট পেয়েছিলাম 500 টাকা, হয়ে আমার ব্যালেন্স দাঁড়িয়েছিল, ব্যাংক ব্যালেন্স কত, 5,500 টাকা। দ্বিতীয় বছর আমি আবার এই ইন্টারেস্টটা পেলাম, এবারে আমার ব্যাংক ব্যালেন্স কত হলো, আরও 550 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তাহলে এবারে আমার ব্যাংক ব্যালেন্স কত হলো, কিন্তু ভালো করে দেখবে, 5 5 10 0, এখানে হচ্ছে 6। ঠিক আছে, এখন আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে কত, 6,050 টাকা। তৃতীয় বছরে আমি কিন্তু সুদ পাবো আমার এই ব্যাংক ব্যালেন্সের ওপর। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্সের ওপরে কিন্তু আমি সুদ পাবো। ঠিক আছে, তাহলে দেখি কত হচ্ছে, 0 0 কাটবো, 0 0 কাটবো, কত পাচ্ছি, 605 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি কোন ব্যাংকে রাখবো, কোথায় রাখলে আমি লাভ বেশি? অবশ্যই দেখো এই ব্যাংকে রাখলে কিন্তু আমি বেশি লাভ হবে আমার। কেন বলো তো? দেখো প্রথম বছর এখানেও 500 টাকা ইন্টারেস্ট পেয়েছি, এখানেও 500 টাকা ইন্টারেস্ট পেয়েছি। দ্বিতীয় বছর এখানে পাচ্ছি 500, এখানে পাচ্ছি 550, তাহলে আমার লাভ হচ্ছে কোথায়, এখানে। তৃতীয় বছরও পাচ্ছি সেই 500, এখানে আমি তৃতীয় বছরে পাচ্ছি 605 টাকা, তাহলে আমার লাভ কোথায়, বেশি টাকা কোন ব্যাংকে রাখলে পাবো, এই ব্যাংকে রাখলে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি, চক্রবৃদ্ধি সুদ মানে হলো ইন্টারেস্ট সর্বদা ইন্টারেস্ট দেওয়া হবে যেটা ব্যাংক ব্যালেন্স হচ্ছে তার উপর। অর্থাৎ খুব ভালো করে দেখবে, ইন্টারেস্ট সর্বদা দেওয়া হবে আসলের সঙ্গে সুদ যোগ করে যে সুদাসলটা পাবো তার উপর। বোঝা গেল? দেখো এই যে আসল 5,000 আর 500 সুদ যোগ করে কত হয়েছে, 5,500। এই যে সুদ আসল, সেই সুদ আসলের ওপর কিন্তু ইন্টারেস্ট দেওয়া হবে। চক্রবৃদ্ধি সুদে কিন্তু সুদ আসলের ওপর ইন্টারেস্ট দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু সরল সুদের হারে কিন্তু সুদ আসলের ওপর ইন্টারেস্ট দেওয়া হয় না। প্রথমে যে আমি টাকাটা জমা করেছি শুধুমাত্র সেইটার ওপরেই বারবার করে ইন্টারেস্ট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য। তাহলে চলো এবারে আর কথা বাড়াবো না, এবারে আমরা প্রথমেই চলে যাব একের দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো একের দাগের অঙ্ক থেকে। তো দেখো একের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তার মানে দেখো আমার কাছে 5,000 টাকা আছে, তার মানে 5,000 টাকা হলো আসল টাকা, এবং সেই টাকাটাকে যে ব্যাংকে জমা রাখলো সেই ব্যাংকে কত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, 8.5%। তারপরে দেখো কি বলে দিয়েছে, 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো তা লিখি। তাহলে দেখো বলে দিয়েছে 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো তা লিখি। তাহলে সব অঙ্কের শুরুতেই তোমরা যেটা লিখবে কিন্তু অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এরকমভাবে লিখবে, অঙ্কের ভাষায় লিখে নেবে। ঠিক আছে, সর্বদা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নেবে। লিখে নেওয়ার পরেই তোমরা চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে যে ব্যাংকে টাকাটা জমা রেখেছে সেখানে কি 8.5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে টাকা পাচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কথাটা যেই বলবে তখনই সুদ আসল বের করবার নিয়ম কি, নিয়ম হলো কিন্তু এইটা, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100, আর এখানে পাওয়ারে দেখো কত লিখবো, n। এবার এগুলোর মানে কি সেগুলো তো বুঝতে হবে। এ মানে কি,
তোমরা জানো এ মানে কিন্তু হলো সুদ আসল, মনে রাখবে এ মানে হলো কি, আমি প্রথমে দেখো এইখানে এরকমভাবে লিখছি, হ্যাঁ, সুদ আসল, সুদ আর আসলকে বলা হয় কিন্তু এ, যেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। এই এটা কিন্তু আমাদের বের করতে হবে যে সুদে আসলে কত টাকা পাবে, বোঝা গেল? এটা আমি জানি না। আচ্ছা পি মানে কি, পি মানে হলো কেবলমাত্র আসল, পি মানে হলো আসল, ঠিক আছে। তাহলে আসল টাকাটা কত, 5,000 টাকা বলেই দিয়েছে যে 5,000 টাকা আমি একটা ব্যাংকে জমা রাখলাম। কত সময়ের জন্য রাখলাম, সময়কে আমরা কি বলবো, টি, টি ফর টাইম, ঠিক আছে। আচ্ছা টিতে আমরা কত লিখবো, 2 বছর বলেই দিয়েছে। আর সর্বদা মনে রাখবে সুদের হার, ঠিক আছে, সুদের হার যেটা হবে, সুদের হারকে না সর্বদা আমরা পার্সেন্টেজে কিন্তু লিখি, সর্বদা মনে রাখবে সুদের হারকে আমরা কি লিখি, পার্সেন্টেজে। সেখানে আমরা কি করব বলো তো, সেখানে আমরা আর লিখবো, আর সমান সমান দেখবে বলেই দিয়েছে কি 8.5%। আচ্ছা আমাদের এখানে সময়কে মানে টি বলে আমরা চিহ্নিত না করে এন বলে চিহ্নিত করব, ঠিক আছে। সময়কে আমরা কি করব, এন বলে চিহ্নিত করব। আর সর্বদা মনে রাখবে যেখানেই আর দেখতে পাবে না সেখানেই পার্সেন্টেজটা লিখবে, ঠিক আছে। আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট, সেইখান থেকে এসছে আর, আর মানে যে পার্সেন্টেজটা বলে দিয়েছে 8.5। এ মানে সুদ আসল, যাকে ইংলিশে বলা হয় অ্যানিউইটি, সেই অ্যানিউইটি থেকে এসছে এ। পি থেকে কি, আসল মানে প্রিন্সিপাল থেকে এসছে পি, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে সুদে আসলে ঠিক কত টাকা পাবো। তাহলে চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করে দিই। তাহলে দেখো আমরা এর মান তো জানি না, এর মান বের করতে হবে। পি এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো পি এর মান হলো কত, 5,000। চলো পি এর জায়গায় লিখবো কত, 5,000। এক প্লাস আর এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো আর মানে কত, 8.5। তাহলে আর এর জায়গাতে আমরা কি লিখবো, 8.5। নিচে কত লিখবো আমরা, 100। এখানে দেখো রয়েছে এন, এন এর জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো এন মানে কত, 2 বছর। তাহলে এন এর জায়গাতে আমরা কত লিখবো, 2 লিখবো, ঠিক আছে। এইবারে আমাদের কাজ কি হবে বলো তো, এখানে এই দশমিকটাকে তুলে দেওয়া, এখানে কোথাও দশমিক থাকলে এটাকে আমরা তুলে দেবো। তাহলে চলো যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে, আমি যদি এখান থেকে দশমিকটাকে তুলে দিই, তাহলে দেখো দশমিক তুলে দিলাম, তাহলে দশমিকের পরে কি, একটা সংখ্যা, দশমিকের পরে এই দিকে মানে ডান দিকে দেখো কটা সংখ্যা, একটাই মাত্র সংখ্যা, তাহলে আমরা একটা শূন্য এখানে বসাবো, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু ব্যাপারটা, আশা করি বুঝতে পারলে। আমরা কি করলাম, দশমিকটাকে তুলে দিলাম, তাহলে তুলে দিলে এবারে কি থাকছে, তাহলে থাকছে কিন্তু 5,000 ইন্টু 1 প্লাস, তাহলে দেখো দশমিক উঠে গেলে এখানে দেখো কি থাকছে, থাকছে কিন্তু 85 বাই দেখো কত থাকছে, থাকছে কিন্তু 1,000। আর এখানে পাওয়ার যেমন আছে 2 তেমনি 2 থাকবে। এইবারে আমাদের কাজ কি হবে বলো তো, আমাদের কাজ হবে এই যে এইটাকে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে তাকে যোগ করা। তাহলে দেখো আগে আমরা 5,000 যেমন আছে এখানে লিখে ফেলি। আচ্ছা এবারে যোগ করব এই অংশটাকে, যোগ কিভাবে করব খুব ভালো করে তোমরা দেখবে, ব্র্যাকেটটা দেবো, এরকম একটা দাগ কাটবো। দেখো এখানে একের নিচে কিছু তো নেই, তোমরা যদি ভালো করে দেখো একের নিচে কিছু নেই মানে কি, এক ভেবে নেবে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কোনাকুনি গুণ করো, যেমন দেখো এখানে নিচে দেখো কত রয়েছে, 1,000। এই 1,000-এর সঙ্গে যদি 1কে আমরা গুণ করি কত হবে, 1,000-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 1,000 1কে 1,000। আর দেখো এই 1-এর সঙ্গে 85-কে গুণ করবো, তাহলে কত হবে, 85 1কে 85, ঠিক আছে। স্কোয়ার যেমন আছে আছে। লসাগু কি হবে, এই যে 1 আর 1,000-এর লসাগু কত হবে, দেখো 1 আর 1,000-এর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, লসাগু তো করা যায় না, গুণ হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 1,000। তাহলে আমাদের এখানে লসাগু কত হলো, 1,000। আশা করি তোমরা বুঝতে পারলে তো যোগটা কীরমভাবে হলো। তাহলে এ সমান সমান দেখো এখানে কত থাকছে, 5,000 যেমন আছে আছে, তাহলে এখানে থাকছে 1,000, আর উপরে দেখো 1,000 যোগ 85, তার মানে কত হবে, হবে কিন্তু 1,085। তারপরে এখানে স্কোয়ার যেমন আছে আছে। এইবারে আমরা কি করব, লিখব এ সমান সমান 5,000। এবারে দেখো 1,085 বাই 1,000, তার মাথাতে স্কোয়ার রয়েছে, তার মানে এটাকে আমরা দুবার লিখব, এখানে কোনো চিহ্ন নেই তাই জন্য গুণ চিহ্ন দিলাম। তাহলে 1,085 বাই 1,000, একে আমরা কি কবার লিখবো, এখানে যেহেতু মাথায় 2 আছে পাওয়ারে, তাই জন্য আমরা কি করব, দুবার লিখব, বোঝা গেল। আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা কি করব, কাটাকুটি। দেখো ওপরে 3টে শূন্য, নিচে 3টে শূন্যকে কি করব, আমরা কেটে দেব।
আর কিন্তু ওপর নিচে কাটাকুটি করার দরকার নেই, ঠিক আছে। নিচে 1000 আছে কিন্তু এটাকে আমরা কাটবো না, আগে আমরা গুণ করব। কাকে কাকে গুণ করব? 1085 1085, চলো 1085 আর 1085কে আমরা যদি গুণ করি তাহলে কত হয় দেখি তো। 1085 আর 1085কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5 5 25, হাতে রয়েছে 2, 5 8 40 আর 2 কত 42, এর 2 হাতে কত রয়েছে 4, 5 0 0 4 বসে যাবে, 5 1 5, ঠিক আছে। এবারে 8 দিয়ে গুণ করব, 8 5 40, 0 হাতে কত রয়েছে 4, 8 8 64 আর 4 68, 8 হাতে কত রয়েছে 6, 8 0 0 6টা বসে যাবে, 8 1 8। এবারে আমরা কি দিয়ে গুণ করব? এবারে আমরা গুণ করব কিন্তু শূন্য দিয়ে, তাই তো। শূন্য দিয়ে গুণ করলে কত হবে? 4টে শূন্য বসে যাবে। এবারে আমরা গুণ করব কি দিয়ে করব? 1 দিয়ে, এই যে এই 4 জনকে করব 1 দিয়ে, তাহলে 1 দিয়ে করলে কত হবে? হবে কিন্তু 5 8 0 1। তাহলে দেখো এগুলোকে আমরা যদি যোগ করি, 4 আর 8 কত হচ্ছে? 12, 2 হাতে আছে 1, তাই তো। 10 16 17 7 আবার হাতে আছে 1, 8 8 16 আর 1 17 7 আবার হাতে আছে 1, এইটা। তাহলে আমরা কত পাচ্ছি গুণফল? এইটা। বুঝতে পারলে? এইটা আমরা গুণফল পেলাম। তার সাথে আমরা এবার কাকে গুণ করবো? এই 5টাকে গুণ করবো, এখানে 5 রয়েছে। তাহলে চলো 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে কত হচ্ছে? 5 5 25 এর 5 হাতে কত রয়েছে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আছে 1, 5 2 10 আর 1 11, 1 আবার হাতে রয়েছে 1, 5 7 35 আর 1 36 এর 6 হাতে কত রয়েছে 3, আবার 5 7 35 আর 3 কত 38 এর 8 হাতে কত রয়েছে 3, 5 1 5 আর 3 8, আবার 5 1 5। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এখানে আমরা a সমান সমান পাচ্ছি, দেখো এই যে 5, এইটা আর এইটাকে গুণ করে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 5 8 8 6 1 2 5, তাই তো। আর নিচে দেখো এখানে কত রয়েছে 1000, তাহলে নিচে আমরা কত লিখবো? 1000। বোঝা গেল? এইবারে তোমরা খুব ভালো করে দেখো, গুণটা আশা করি তোমরা টুকে নিয়েছো। গুণটাই কিন্তু হলো আসল অঙ্কতে, এই ধরনের অঙ্কতে ক্যালকুলেশনটাই কিন্তু আসল। তো খুব ভালো করে ভেবেচিন্তে কিন্তু ক্যালকুলেশনটা করবে। তো দেখো এখানে আমরা এবারে কি লিখবো? বা এ সমান সমান, দেখো দেখো এবার এখানে দেখো কত রয়েছে 5 8 8 1 6 1 2 5, বাই কত লিখবো? লিখবো কিন্তু 1000, তাই তো। তাহলে দেখো এবারে এইটা তো যেমন আছে আছে, আমি আর এখানে লিখছি না। দেখো এখানে কোথাও তো দশমিক নেই, তাই না? এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে দশমিক কোথায় রয়েছে? এইখানে আছে। দশমিক নেই মানে কোথায় রয়েছে? একদম ধারে রয়েছে। এবারে দেখো এই যে 1000, 1000 নিচে রয়েছে মানে ভাগ। ভাগ হলে দশমিক কোন দিকে আসবে? এই সাইডে আসবে, ঠিক আছে। ভাগ হলে দশমিক বাঁ দিকে আসবে। ক ঘরে আসবে? দেখো কটা শূন্য? 1 2 3টে, তাহলে 3টে সংখ্যা পর, 1 2 3টে, এই 1 2 3 3টে সংখ্যা পর দশমিক টপকে এসে এইখানটাতে বসবে। কি হলো? দশমিক টপকে এসে বসলো এই জায়গায় 3 ঘর পরে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দশমিকের পরে দেখো 3টে সংখ্যা হয়েছে, তো দশমিকের পরে না 3টে সংখ্যা লেখা উচিত নয়, 2টো সংখ্যা লেখা উচিত। তাহলে দেখো লাস্ট সংখ্যাটা দেখো, এখানে কত রয়েছে 5, লাস্ট সংখ্যাটা যদি 5 থাকে বা 5-এর বড় কোনো সংখ্যা থাকে না, তাহলে এই 12টাকে এক ঘর আমরা কি করব? বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে করে দেব কত? 12কে এক ঘর বাড়িয়ে দিলে কত হয়? 13। বোঝা গেল? যদি 5-এর থেকে ছোট সংখ্যা থাকতো তাহলে কিন্তু 12 যেমন আছে তেমনই বসে যেত, কিন্তু এখানে 12 থেকে এই 5 বা 5-এর থেকে যদি ছোট বড় সংখ্যা থাকে তাহলে কি করব? 12কে এক ঘর বাড়িয়ে দিয়ে 13 আমরা করে দেব। তাহলে এই আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে কি 2 বছর পরে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে আমরা এখানে লিখব উত্তরে, কেউ যদি 5000 টাকা জমা রাখে তাহলে সে 5000 টাকার জমা রাখলে সে পাবে কত টাকা? এই টাকাটা 5836 টাকা 13 পয়সা। তাহলে আমরা এখানে কি লিখব? 2 বছরে সুদে আসলে, 2 বছরে সুদে আসলে পাবে কত টাকা? 5886.13 টাকা। তাহলে আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। অঙ্কটাকে নোট ডাউন করে নেবে, তারপরে আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কতে, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা করব 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কতে একইভাবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো
দুয়ের দাগের অঙ্কটা আমরা স্টার্ট করব। তো দেখি দুয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে। চক্রবৃদ্ধি সুদের হারে বললেই কিন্তু আমরা এ সমান সমান পি, ওই যে সূত্রটা আছে ওটাকে কিন্তু লিখব। হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে কিন্তু সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদে আসলে কত হবে। খুব ভালো করে কিন্তু এই কথাটা মনে রাখবে, সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদে আসলে কত হবে। তো চলো আমরা চক্রবৃদ্ধি অঙ্কের মধ্যে বললেই আমরা কি করব, প্রথম কাজ হলে এই সূত্রটাকে দেখে দেখে টুকে ফেলবো আমরা। সমূল চক্রবৃদ্ধি বললেই এই সূত্রটাকে আগে আমরা লিখে নেব, তারপরে সব কথা হবে, ঠিক আছে। তাহলে কত টাকা জমা করার কথা বলা হয়েছে, 5,000 টাকা আসল টাকা বলে দিয়েছে। 5,000 টাকা যদি কোথাও রাখা হয় 3 বছরের জন্য, 3 বছরের জন্য, এবং সেখানে যদি সুদের হারটা দেখো কত বলে দিয়েছে 8%। পার্সেন্ট বললেই আমরা সেটাকে আরেক জায়গায় বসাবো, ঠিক আছে। পার্সেন্ট বললেই সেটাকে আরেক জায়গায় বসাবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, মানে সুদে আসলে কত টাকা পাবে। তাহলে দেখো আমরা এ যেমন আছে পি এর জায়গাতে আমরা কত লিখবো, পি মানে আসল। দেখো আসল টাকাটা এখানে কত বলে দিয়েছে 5,000, 1 প্লাস আরের জায়গাতে আমরা কত লিখবো, আর মানে হলো সুদের হার 8%, নিচে 100। এবারে দেখো এখানে এন, যেমন এনের জায়গাতে আমরা কত লিখবো, এন মানে সময়। দেখো সময় বলে দিয়েছে 3 বছর, তাহলে আমরা এখানে কত লিখবো, 3 বছর, ঠিক আছে। তাহলে এবারে দেখো 5,000 যেমন আছে, এবার এটাকে যোগ করব। তো যখনই আমরা যোগ করব না, ভেবে নেব এই একের নিচে একটা 1 আছে। তো দেখো কীরকমভাবে আমরা করব যোগটা। দেখো এই ভগ্নাংশের নিচে কত, 100, এই 100-র সঙ্গে ঠিক কোনাকুনিতে দেখো উপরে কে রয়েছে 1, এই 100-র কোনাকুনিতে 1 রয়েছে, এই 100-র সঙ্গে 1কে গুণ করব, করলে কত হবে 100। আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 1, এই 1-এর কোনাকুনিতে দেখো কত রয়েছে 8, তাহলে 1-এর সঙ্গে আমরা 8কে গুণ করলে কত পাবো, 8 8। নিচে কি হবে, 100 আর 1-এর যে লসাগু সেটা হবে। 100 আর 1-এর লসাগু কত হয়, 100 আর 1-এর তো লসাগু করা যাবে না, গুণ হয়ে যাবে, তার মানে 101-কে 100। পাওয়ার দেখো কত রয়েছে, 3 রয়েছে, আশা করি বোঝা গেল। তারপরে দেখো 5,000 যেমন আছে, ঠিক আছে। এবারে দেখো 100, তাহলে দেখো 100 যোগ 8 কত হবে, 108। পাওয়ারে দেখো কত রয়েছে, 3 রয়েছে, তাই না, ঠিক আছে। এবারে দেখো এ সমান সমান আমরা কি লিখবো দেখো 5,000, ঠিক আছে। এবারে দেখো 108/100, তার মাথায় পাওয়ার রয়েছে কত, 3, তাহলে এই 108/100-কে না আমরা 3 বার লিখবো। দেখো 108/100, আবার দেখো লিখবো 108/100, আবারও দেখো লিখবো আমরা কি 108/100, ঠিক আছে। 3 বার লিখলাম কারণ এখানে পাওয়ারে 3 আছে। কাটাকুটি করি, ওপরে 2 শূন্য নিচে 2 শূন্য কাটবে, আবার ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল। তো এই হয়ে গেল। আবার দেখো এখানে কাটি আমরা, 5-1-কে 5, 5-2-এ 10, ঠিক আছে। আবার দেখো 2-1-কে 2, তাহলে এখানে দেখো কত হবে, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হবে, খুব ভালো করে দেখবে, 2-5-এ 10, আর 8-কে ভাগ করলে হবে 2-4-এ, হয়ে যাবে 2-4-এ 8। এইবারে আমরা কি করব, গুণ করব। নিচের এই শূন্য দুটোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, কারণ দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে চলো এবারে আমরা গুণ করব, কাকে কাকে গুণ করব, খুব ভালো করে দেখো। প্রথমেই 108 আর 108-কে, তাহলে দেখো 108 আর 108-কে যদি আমরা গুণ করি কত হবে, 8-8-এ 64, 8-1-কে 8। শূন্য দিয়ে যদি আমি গুণ করি 0, আর 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে, এই রকম হবে। তাহলে আমরা দেখো কত পাচ্ছি কিন্তু 8-8-এ 16, হাতে আছে 1 1, এইটা পাচ্ছি। তার সাথে আমরা এই যে 54-কে গুণ করব, ঠিক আছে, 54-কে। চলো 54-কে যদি গুণ করি কত হবে, 4-4-এ 16, হাতে আছে 1, 4-6 24, আর 1 25-এর 5, হাতে রয়েছে 2, 4-6 24, আর 2-এ কত 26-এর 6, হাতে রয়েছে 2, 4-1-কে 4, আর 2-এ কত হবে 6, 4-1-কে 4, ঠিক আছে। 5 দিয়ে গুণ করি 4-কে, 5-4-এ 20, শূন্য হাতে রয়েছে 2, 5-6 30, আর 2-এ 32-এর 2, হাতে কত রয়েছে 3, 5-6 30, আর 3-এ কত 33-এর 3, হাতে কত রয়েছে 3, 5-1-কে 5, আর 3-এ কত হচ্ছে 8, আবার 5-1-কে 5। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, 8 9 12, 5 আর 1-এ 6। তাহলে দেখো আমরা কত পেলাম, এইটা পেলাম। তাহলে চলো এটাকে আমরা আগে বসাই। বসালে দেখো কেমন হবে, এ সমান সমান, তাহলে 108 108 54-কে গুণ করে আমি পেয়েছি এইটা, এটাকে আমি আগে লিখি 6 2 9 8 5 6। আর দেখো এখানে নিচে দেখো কত রয়েছে 100,
কত রয়েছে 100। এবারে আমরা কি করব, দশমিক বসাবো। দেখো সর্বদা না চেষ্টা করবে নিচে যেন, সর্বদা চেষ্টা করবে নিচে কাটাকুটি করবার সময় খুব ভালো করে মনে রাখবে নিচে যেন এরকম কিছু থাকে 1 এবং 1-এর পাশে একটা দুটো শূন্য বা তিনটে শূন্য এরকম যাতে কিছু থাকে, নিচে যাতে এরকম কোনো সংখ্যা না থাকে 20, 24, 25, 28 এরকম ধরনের সংখ্যা যাতে না থাকে। তাহলে কিন্তু আমাদেরকে আবার ভাগ করতে হবে এবং ভাগ করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে। একেই দেখো গুণগুলো করতে কিন্তু সময় নষ্ট হচ্ছে, তাই জন্য একবার যেহেতু আমরা গুণের পিছনে একটা সময় দিচ্ছি, তাই জন্য ভাগের পিছনে আর সময় দেওয়া যাবে না। সর্বদা এমন কিছু করবে যাতে যাতে ভাগের পিছনে আমাদেরকে সময় নষ্ট করতে না হয়, ঠিক আছে। শুধু দশমিকটাকে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে দেখো এখানে কত রয়েছে 6, 2, 9, 8, 5, 6 এই তো রয়েছে। 100টা কি রয়েছে ভাগ, ভাগ হলে আগে এখানে একটা দশমিক দিয়ে নেব, ভাগ হলে দশমিক এই দিকে আসবে, মানে কোন দিকে আসবে, এই দিকে বাঁ দিকে আসবে। ক ঘর আসবে, দুটো শূন্য, দু ঘর আসবে দশমিক, মানে এই যে এই দুটো ঘর টপকে দশমিকটা এইখানে এসে বসবে, টপকে এইরকম জায়গাতে এসে বসবে, ঠিক আছে। আমি এখান থেকে মুছে দিচ্ছি, তাহলে বোঝা গেল দশমিকটা এইখানে ছিল, টপকে দু ঘর এরকম দু ঘর টপকে এসে এইখানে বসলো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। দশমিকটাকে এই রকম জায়গাতে দেবে। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে আমরা লিখব কি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সমূল চক্রবৃদ্ধি মানে হলো সুদে আসলে, ঠিক আছে। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে, তাহলে কত হবে, হবে কিন্তু 6,298 টাকা 56 পয়সা, ঠিক আছে। তাহলে টাকাটা, আসল টাকা কত জমা রেখেছিল, 5,000 টাকা জমা রেখে 3 বছর পর এই টাকাটা কিন্তু ফেরত পাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগের অঙ্কটাও শেষ। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। দেখো সব অঙ্কেই অঙ্কের ভাষার সমস্যাটি হলো তোমরা লিখে নেবে, আমি অঙ্কগুলো মুছে দিচ্ছি কিন্তু এইগুলোকে কিন্তু মুছে দিচ্ছি না, কারণ এগুলো তো সব অঙ্কতেই লিখতে হবে, আর সব অঙ্কতেই এইরকমভাবে কিন্তু সুদ আসল, আসল, সময়, সুদের হার লিখতে হবে, তাই জন্য দেখবে আমি এইগুলোকেও কিন্তু মুছে দিচ্ছি না। তো দেখো চলো 3-এর দাগের অঙ্কটাই কি বলে দিয়েছে, গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে। যেহেতু চক্রবৃদ্ধি যেই বলবে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই সূত্রটাকে লিখে নিতে হবে, ঠিক আছে। এই সূত্রটাকে আমাদেরকে সাথে সাথেই লিখে নিতে হবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য টাকা ধার নিয়েছে, তাহলে 2,000 টাকা ধার নিয়েছে 2 বছরের জন্য, তাহলে বলে দিয়েছে তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। খুব ভালো করে কিন্তু দেখবে, বলে দিয়েছে তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। তাহলে দেখো আমাদের কাছে প্রথমেই কত টাকা ধার নিয়েছে 2,000 টাকা, তাহলে চলো আমি এখানে লিখে দেবো 2,000 টাকা, এটা হলো আসল টাকা। কত সময়ের জন্য ধার নিয়েছে, 2 বছরের জন্য ধার নিয়েছে, আমি এখানে লিখছি 2 বছর। কত পার্সেন্ট, দেখো সুদের হারটা কিন্তু বলেই দিয়েছে 6%, 6%। আর এখানে কিন্তু সুদটা জানতে চেয়েছে, কেবলমাত্র ইন্টারেস্ট, সুদ অর্থাৎ শুধুমাত্র ইন্টারেস্ট জানতে চেয়েছে। কিন্তু দেখো এখানে কি কোনো ইন্টারেস্ট মানে আই বের করবার কি কোনো কিছু আছে, এখানে কোথাও আই আছে যে আমি আই বের করব, করতে তো পারবো না। তাহলে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে সুদ আসলটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে যদি গৌতমবাবু 2,000 টাকা ধার নিয়েছে, তাহলে 2 বছর পর যখন কাউকে টাকাটা শোধ করবে, নিশ্চয়ই 2,000 টাকাই তো আর দেবে না, কিছু তো ইন্টারেস্ট দেবে, কিছু তো সুদ দেবে, সেই সুদটুকুনি কত সেটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আগে আমরা বের করব যে গৌতমবাবু 2,000 টাকা ধার নিয়েছে, তাহলে গৌতমবাবু সুদে আসলে টোটাল কত টাকা দেবে। ভাবো 2,000 টাকা ধার নিয়েছে, ভাবো সুদে আসলে টোটাল 2,500 টাকা দিলে 2,500 টাকা দিতে পারে, 2,600 টাকা দিতে পারে। তো সেইটাকে বের করব এবং সেটা থেকে আমরা আসলটাকে বিয়োগ করলেই পেয়ে যাব যে ইন্টারেস্ট কতটা। তো চলো আগে আমরা এগুলোকে লিখি। যেমন দেখো পি এর জায়গাতে কত লিখবো, আসল টাকাটা হলো 2,000, তাহলে চলো আগে আমরা এখানে কত লিখবো 2,000। তারপরে দেখো এখানে আমরা আর এর জায়গাতে কত লিখবো, আর মানে হলো কত 6%, নিচে কত 100, এন এর জায়গাতে আমরা কত লিখবো 2 বছর, ঠিক আছে। তাহলে দেখো এ সমান সমান, দেখো এখানে 2,000 যেমন আছে আছে। এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, আমরা লসাগু করব, লসাগু করবার আগে
আগে এই একের নিচে দেখো কিছু নেই, তো তাহলে আমি মনে মনে ধরে নেবো যে একের নিচে একটা এক রয়েছে। তাহলে চলো আমি গুণ করে দিই, 100-র কোনাকুনিতে কত রয়েছে 1, তাহলে 100, এই 100 আর 1কে গুণ করলে কত হবে 100 1কে 100। তার সাথে আমরা যোগ করবো, দেখো এই যে 1 দেখতে পাচ্ছ তো, একের কোনাকুনিতে দেখো কত রয়েছে 6, তাহলে একের সঙ্গে 6কে গুণ করলে কত হবে 6 1কে 6। বোঝা গেল? আচ্ছা এবারে আমরা লসাগু করবো, কার কার লসাগু করবো, দেখো এই 100 আর এই একের, তাহলে এই 100 আর এই একের যদি আমরা লসাগু করি, এই যে এই একটা লসাগু করলে কত হবে, দেখো 100 আর একের লসাগু করা যাবে না, গুণ করে দেবো, দিলে হচ্ছে 100 1কে 100। তাহলে লসাগু হচ্ছে কত 100 1কে 100। এখানে দেখো কত রয়েছে 2 রয়েছে পাওয়ারে, তাই না? তাহলে দেখি কত হচ্ছে, a সমান সমান 2000। এবারে দেখো 100 যোগ 6 কত হবে, হবে কিন্তু 106 বাই 100। পাওয়ারে কত রয়েছে 2 রয়েছে। তাহলে এবারে ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ দেখো 2000 যেমন আছে আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। দেখো 106 বাই 100-র মাথায় যেহেতু পাওয়ার 2 রয়েছে, তাহলে এটাকে আমরা কবার লিখবো, দুবার লিখবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো 106 বাই 100, আবার দেখো লিখবো আমরা কত 106 বাই 100। বোঝা গেল? চলো কাটাকুটি করি, ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটবো, ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটবো। তাহলে চলো এবারে আমরা কি করব বলো তো, এবারে আমরা চলো গুণ করব, কার কার গুণ করব খুব ভালো করে দেখো। প্রথমে দেখো এখানে কত রয়েছে 106 106, তাহলে চলো আমরা 106 আর 106কে আগে গুণ করি, তো দেখি তো কত হচ্ছে 6 6 36, 6 1কে 6, শূন্য দিয়ে গুণ করলে 3টে শূন্য, 1 দিয়ে গুণ করলে কত হবে, হবে কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে 6 6 আর 6 কত 12, হাতে আছে 1, 11,236, তার সাথে আমরা এই 2টাকে গুণ করব। তাহলে দেখি 2 গুণ করলে কত হবে, বুঝতে পারলে তো? তাহলে এইটা আর এইটাকে গুণ করলাম, এবারে আমরা এই যে এই 2টাকে গুণ করব। তাহলে কত হবে 2 6 12, হাতে আছে 1, হাতে আছে 1, আবার দেখো 2 3 6 আর 1 কত হচ্ছে 7, আবার 2 2 কত 4, 2 1কে 2, 2 1কে 2, তাহলে আমাদের কত পেলাম, আমরা পেলাম কিন্তু 22,400। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমরা পেলাম কিন্তু 22,472, ঠিক আছে। আর দেখো দেখো এইখানে দেখো কত রয়েছে, এখানে দেখো রয়েছে কিন্তু 10, সেই 10টাকেও কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তাহলে তোমরাই এবারে বলো, আমরা যদি এরকমভাবে লিখি, তাহলে 10 নিচে বসে আছে মানে কি 10 দিয়ে ভাগ করতে হবে, দশমিক কোথাও নেই মানে এখানে আছে, তাহলে ভাগ হলে দশমিকটা কোন দিকে যাবে, এই সাইডে। ক ঘর যাবে, এখানে খুব ভালো করে দেখবে একটা শূন্য, তাহলে এই একটা ঘর টপকে দশমিকটা কোথায় আসবে, এইখানে আসবে, দশমিক কিন্তু এই জায়গাটাতে এসে বসবে, ঠিক আছে। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝে নিয়েছো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি কিন্তু 2,447 টাকা 20 পয়সা। এখানে কিছু নেই মানে একটা শূন্য তোমরা বসাতেই পারো, ঠিক আছে। তাহলে 2,000 টাকা ধার নিয়েছিল, খুব ভালো করে এবারে বুঝবে, 2,000 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে যখন টাকাটা শোধ করবে তখন কত টাকা শোধ করবে, খুব ভালো করে দেখবে 2,247 টাকা 20 পয়সা। আমি যদি এখানে লিখে দিই 2,247 টাকা 20 পয়সা, এই টাকাটা শোধ করবে, ঠিক আছে। এ মানে কি সুদ আসল, সুদে আসলে এই টাকাটা শোধ করবে। তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট কত টাকা দিচ্ছে, 2,000 টাকা ধার নিয়ে শোধ করছে 2 বছর পর 2,247 টাকা 20 পয়সা। তাহলে ইন্টারেস্ট কত দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদটা কত বের করতে গেলে কি করব, আমরা এই সুদ আসল থেকে এই আসলটাকে আমরা বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে জাস্ট আমরা এইভাবে এখানে লিখে দেবো অ্যান্সারে। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সারে কি লিখবো, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, কি লিখবো, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি করে আমাদেরকে বের করতে হবে, সুদ আসল থেকে। সুদ আসল কত 2,247 টাকা 20 পয়সা থেকে 2,000 টাকা যদি আমরা বিয়োগ করি না, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে কত হবে তোমরাই বলো, যদি আমরা এখান থেকে এরকমভাবে বিয়োগ করে দিই তাহলে হবে, যদি আমরা এখান থেকে এরকম বিয়োগ করি তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে, খুব ভালো করে দেখো, 0 এখানে 2 7 4 2, তাহলে হচ্ছে কত 247 টাকা 20 পয়সা। তাহলে এখানে আমি কত লিখবো, 247 টাকা 20 পয়সা, এই এত টাকা বলে আমি লিখে দেবো। তাহলে এই হয়ে গেল আমার নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে যখন সুদের পরিমাণটা জানতে চাইবে তখন কিন্তু আমাদেরকে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করতে হবে। আগের অঙ্কগুলো বিয়োগ করে নিই, কারণ আগের অঙ্কতে সুদ আসলটা কত জানতে চেয়েছিল, সুদ আসলটা কত, এখানে কিন্তু সুদটা জানতে চেয়েছে, ঠিক আছে। আশা করি পার্থক্যটা বুঝতে পারলে। তো চলো আমি এবার এই অঙ্কটা মুছে দিয়ে 4-এর দাগেরটায় চলে যাই।
তো দেখো এবারে আমরা চলে যাব 4 দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত জানতে চেয়েছে। তাহলে দেখো প্রথমেই যেহেতু চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, আমরা আগে এই সূত্রটাকে ভালো করে আগে আমরা লিখে নিই। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা লিখে নিই। আচ্ছা, কত টাকার বলে দিয়েছে? আসল টাকাটা দেখো বলে দিয়েছে 30,000 টাকা। ভাবো আমি ধার নিয়েছি, কত টাইমের জন্য ধার নিয়েছি? ভাবো 3 বছরের জন্য ধার নিয়েছি। সুদের হারটা কত বলে দিয়েছে, মানে পার্সেন্টেজটা দেখো তো কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে। দেখো পার্সেন্টেজ বলে দিয়েছে 9%। তাহলে চলো এখানে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 9%। তাহলে এখানেও কিন্তু চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে। তাহলে সুদ তো এখান থেকে বের করা সম্ভব নয়, আগে আমরা সুদাসলটা বের করি, সেই সুদাসল থেকে আসলটাকে বিয়োগ করব, তাহলেই কি পেয়ে যাব, সুদটা পেয়ে যাব, তাই না? চলো আমরা আগে মানগুলোকে বসিয়ে দিই। এ এর জায়গাতে আমরা কত বসাবো, কিছুই বসাতে পারবো না। পি এর জায়গাতে কত বসাবো, 30,000 বসাবো। 1 প্লাস আর এর জায়গাতে কত বসাবো, 9/100। এন এর জায়গাতে কত বসাবো, 3 বসাবো, কারণ সময় মানে কত, 3 বছর। তাহলে এবারে দেখো কত হচ্ছে, 30,000 যেমন আছে থাক। আচ্ছা এখানে দেখো একের নিচে কিছু নেই, মানে কি ধরে নেব 1। তাহলে আমরা কি করব, 100-র সাথে, খুব ভালো করে দেখবি 100-র ঠিক কোনাকুনিতে কে রয়েছে, 1। এই 100-র সাথে 1কে গুণ করব, 101-কে 100। আবার দেখো এই যে 1, তার কোনাকুনিতে কত রয়েছে, 9। তাহলে 1-এর সঙ্গে 9কে গুণ করব, 9-কে 9। নিচে আমরা 1 আর 100-র লসাগু করব। দেখবে আগের অঙ্কগুলোতেও দেখিয়ে দিয়েছি 1 আর 100-র লসাগু কত হবে, গুণ করা যাবে না, এই লসাগু করা যাবে না, গুণ করে দেব 100। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কত রয়েছে, 3 রয়েছে। তাহলে দেখা যাক ঠিক কি হচ্ছে এখানে। 30,000 যেমন আছে থাক। তাহলে দেখো এখানে 100 যোগ 9 কত হবে, এখানে 109। এখানে কত, 3 যেমন আছে আছে। তাহলে কি থাকছে, 30,000। 109/100-র মাথায় যেহেতু 3 রয়েছে, তাহলে এটাকে আমরা 3 বার লিখবো, 109/100। আবার লিখবো কি 109/100, আবার কি লিখবো 109/100। ঠিক আছে, চলো কাটাকুটি করি। 1টা 2টো শূন্য, এখান থেকে 1টা 2টো শূন্য কাটবে, আবার এই 2টো শূন্য, আবার এই 2টো শূন্য কাটবে। ঠিক আছে, এইবারে চলো আমরা গুণটা করব। খুব ভালো করে কিন্তু গুণটা করতে হবে। 109 109 আগে আমরা গুণ করে ফেলি। তো 109 আর 109 গুণ করলে দেখি কত হয়, 9 9 81, 9-কে 9, 0 দিয়ে গুণ করলে 3টে 0, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 109। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 9 9 কত, 18-র 8, হাতে আছে 1, এইটা পেলাম। তাহলে এই 109 109 গুণ হয়ে গেল। এবার তার সাথে আবার এই 109টাকে গুণ করব। আবার চলো 109কে গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো 9। তাহলে দেখো 9-কে কত হবে, 9 9 8-এ কত, 72, 72-এর 2 হাতে কত থাকছে 7। আবার দেখো 9 8-এ কত হবে, 72, 72 আর 7-এ কত হবে, হবে কিন্তু 79, 79-র আবার আমরা কত বসাবো, 9 হাতে থাকছে কত 7, 9-কে 9 আর 7-এ কত 16, 16 6 হাতে আছে 1। ঠিক আছে, তাহলে এবার 9-কে 9 আর 1-এ কত হচ্ছে 10। ঠিক আছে, এবার 0 দিয়ে আমরা এখানে 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 5 জনকে গুণ করলে কি হবে, 5টা 0। ঠিক আছে, 1 2 3 4 5। এবারে আমরা কি দিয়ে গুণ করব, 1 দিয়ে 5 জনকে গুণ করব, 1 8 8 1, আবার একটা এখানে 1 বসবে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 9 আর 1-এ 10-এর 0, আবার হাতে আছে 1, 8 আর 1-এ 9, 9 আর 6 15-র 5, হাতে আছে 1, 9 8 আর 1-এ কত হচ্ছে 9 2 1। ঠিক আছে, এবারে তার সঙ্গে আমরা এবারে এই 3টাকে গুণ করব। তাহলে দেখি 3 গুণ করলে কত হচ্ছে, 3 গুণ করলে হচ্ছে 3 9 27-এর 7, হাতে কত রয়েছে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 0 0, 3 5 15-র 5, হাতে আছে 1, 3 9 27 আর 1 28-এর 8, হাতে রয়েছে 2, 3 দুগুণে 6 আর 2 8, আবার 3 1-কে 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, এই অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এই অ্যান্সারটাকে চলো আগে আমরা লিখবো এখানে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি যেটা, সেটা হলো a সমান সমান 3 8 8 5 0 8 7। আর এখানে দেখো কত রয়েছে 100 নিচে, তাহলে আমরা কত লিখবো 100। তাহলে লাস্ট এবারে আমরা কি করব, দশমিক বসাবো। আগে আমরা এটাকে লিখে নিই ভালো করে। ঠিক আছে, এবার আমরা কি করব, দশমিক বসাবো। যেহেতু দুটো সংখ্যা আছে, এখানে এখানে কোথাও দশমিক নেই, মানে কি এখানে আছে ধরে নেব। তাহলে দুটো সংখ্যা থাকলে দশমিক দু ঘর এই দিকে আসবে, এই দিকে আসবে। ঠিক আছে, কারণ কি 100টা নিচে বসে রয়েছে, মানে কি ভাগ, ভাগ হলে দশমিক কোন দিকে আসে, এই দিকে, এই দিকে মানে কোন দিকে, বাঁ দিকে। দু ঘর আসবে, এই দুটো ঘর টপকে দশমিক এই জায়গাটাতে এসে কিন্তু বসবে। বোঝা গেল, এই জায়গাটাতে এসে বসবে দশমিক, দুটো ঘর টপকে এইখানে এসে বসবে।
তাহলে এখানে আমরা কত পাচ্ছি, কিন্তু 38,850.87 টাকা। তাহলে এই টাকাটা আমরা কি পাচ্ছি, সুদে আসলে। এ মানে কি, সুদে আসলে। সুদে আসলে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 38,000, খুব ভালো করে দেখি, 850.87, এই এত টাকা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ভাবো, আমি কোনো ব্যাংকে ভাবো জমা রেখেছিলাম 30,000 আর পাচ্ছি 38,850.87 টাকা। তাহলে আমি সুদটা কত পাচ্ছি, মানে চক্রবৃদ্ধি সুদটা কত পাচ্ছি। তাহলে সেটাকে বের করতে গেলে, আমাকে ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হবে, সুদ আসল থেকে এই যে আসল আর আসলটাকে বাদ দিতে হবে, তাহলে সুদ পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, উত্তরে লিখবো নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত হবে দেখো ভালো করে, এখানে আমরা 38,850.87 থেকে বিয়োগ করব কত, 30,000কে। তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি দেখি তো, 38,850.87, সেখান থেকে আমরা যদি 30,000কে বিয়োগ করি তাহলে কত পাবো। তাহলে দেখো 87 যেমন আছে বসে গেলে 0588, তাহলে আমরা পাচ্ছি কত, 8,850.87 টাকা। এই টাকাটা কিন্তু আমরা সুদ হিসেবে পাচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্কটা শেষ। এটা কিন্তু ছিল 4 দাগের অঙ্ক, বোঝা গেল। তো দেখো এবারে আমরা কি করবো, 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্ক তো স্টার্ট করবই, কিন্তু তার আগে না তোমাদেরকে একটা জিনিস আমি বোর্ডে একটু বুঝিয়ে বলি। তোমরা খাতায় লিখবে না, লেখার কোনো দরকার নেই, জাস্ট একটু হালকা করে বুঝবে, ঠিক আছে? হালকা করে একটু ব্যাপারটা বোঝবার চেষ্টা করবে। একটা গল্প বলতে পারো, একটা উদাহরণ বলতে পারো। তো ভাবো কোনো জায়গায় একটা অঙ্ক দেওয়া আছে, 500 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সুদ আসল কত। ভাবো এরকম একটা অঙ্ক পরীক্ষায় দিয়েছে। দেখো এটা কিন্তু 5 দাগের অঙ্কটা নয়। 5 দাগের অঙ্কটা করাবার আগে জাস্ট আমি একটা উদাহরণ আমি তোমাদের কাছে রাখতে চাই, যাতে তোমরা 5 দাগের অঙ্কটা খুব সহজেই বুঝতে পারো। তো ভালো করে দেখো, ভাবো এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা খুব ইজিলি করে দিতে পারবো। কীরকমভাবে করবো, এ সমান পি, তারপরে এইভাবে আমরা করব, অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে এ মানে কি, সুদ আসল বের করতে হবে। আসল টাকাটা কত, 500 টাকা যদি আমি ভাবো কোথাও রাখি ব্যাংকে, তাহলে আমরা কত টাকা পাবো সুদ আসলে সেটাই বের করতে হবে। তাহলে আরের জায়গায় কত বসাবো, এই যে পার্সেন্টেজটা 10, আচ্ছা এখানে বসাবো কত, 100। তারপরে আমরা এখানে কি করি, এখানে বসাবো 3 বসাবো, তাই তো, কারণ 3 বছর বলে দিয়েছে। তাহলে 500। এবারে ভালো করে দেখো, 0 আর 0 কাটবে। তাহলে আগে দেখি লসাগু কত হচ্ছে, খুব ভালো করে দেখবে কিন্তু। দেখো এর নিচে কিছু নেই, মানে কি 1 রয়েছে। তাহলে 1 আর 10-এর লসাগু কত হবে, 1 আর 10-এর লসাগু তো করা যায় না, গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, গুণ করলে 10 একে 10, তাহলে হবে কত, 10 একে 10। এবারে দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করব। যেমন দেখো 10, তার কোনাকুনিতে কত রয়েছে 1, তাহলে 10 একে 10। আবার দেখো এই যে 1, 1-এর কোনাকুনিতে কত রয়েছে 1, তাহলে 1 একে কত 1। তাহলে এইভাবে কিন্তু আমরা কি বের করতে পারবো সুদ আসলটা, ঠিক আছে? তাহলে দেখো 10 আর 1কে যোগ করলে কত হবে, 11/10। আচ্ছা এখানে আমরা কি বসাবো, কিউব বসাবো। এবারে দেখো 500, এবারে দেখো এই যে 11/10কে না, 11/10কে আমরা 3 বার লিখবো, যেহেতু এখানে 3 আছে। এটা তো তোমরা বুঝতেই পারলে। চলো কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, কেটে দিলাম। আর দেখো কাটবে না। এবারে আমরা কি করব, তাহলে এবারে দেখো আমরা গুণ করব। কি কি রয়েছে দেখো, 11 আর 11 গুণ করলে হয় 121। তার সাথে আবার এই 11টাকে আমি গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 121। আবার দেখো হচ্ছে কত 121, তাহলে আমরা পাচ্ছি কত 1331। তার সাথে এই 5টাকে আমরা গুণ করব, গুণ করলে দেখি কত পাই, 5 একে 5, 5 3 15, 5 হাতে রয়েছে কত 1, 5 3 15 আর 1 16, হাতে রয়েছে কত 1, আবার 5 একে 5 আর 1 6। তাহলে দেখো আমরা পাচ্ছি কত 6655। নিচে দেখো এখানে কত রয়েছে 10, তাহলে আমরা লিখবো 10। তাহলে দশমিক বসালে কেমন হবে, হবে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, যেহেতু একটা শূন্য 1 ঘর পর এখানে দশমিক বসে যাবে।
তাহলে 500 টাকা যদি জমা রাখি কোনো ব্যাংকে 3 বছরের জন্য এবং সেখানে যদি 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে আমি সুদে আসলে কত টাকা পাবো? সুদে আসলে পাবো কিন্তু 500 টাকা রেখে আমি পাবো কিন্তু কত? 665 টাকা 50 পয়সা, এইটা কিন্তু আমরা পাবো। তাহলে এটা তো খুবই ইজি একটা ব্যাপার। এটা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আবার বলার কি আছে বা করে দেখানোরই বা কি আছে, আগের 4টে অঙ্কতে তো এটাই আপনি করলেন। কিন্তু এইখানে নিশ্চয়ই কিছু একটা আলাদা আমার কিছু বলার আছে, তার জন্যই কিন্তু আমি এই অঙ্কটা এখানে করে দেখালাম। ঠিক আছে, এই মেথডটা তো আমরা আগেই 4টে অঙ্কে করেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই মেথডের বাইরে গিয়েও কিন্তু এটা অঙ্কটা করা যায়, এবং সেটা কিভাবে এবং কেন দেখাচ্ছি, বেকার বেকার কেন আমি আরেকটা মেথড দেখাচ্ছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি অঙ্কটা একটু করে নিই। যদি একইভাবে, এটা একটা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখো। ঠিক আছে, প্রথমে আমি এখানে একইভাবে আরের জায়গাতে কত আর বসাবো, এখানে 100 আর এখানে n। এবারে দেখো পি এর জায়গাতে কত বসাবো? 500 টাকা। ওই একই অঙ্ক করছি কিন্তু আমি, শুধু মেথডটা আলাদা, পদ্ধতিটা আলাদা। আর এর জায়গাতে কত বসাবো? 10, এখানে 100। এইবারে ভালো করে দেখো, এখানে বছরটা কত রয়েছে? 3, তাই তো? আমি তার থেকে 1 কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, 1 কমিয়ে নিচ্ছি। ভাবো আমি যদি 2 বছর করি তাহলে কেমন হবে? আমি কিন্তু অঙ্কটা 3 বছরেরই করব, কিন্তু এখন আমি 2 বছর করছি, তারপরে আমি 1টা বছর করব। বোঝা গেল? এখানে কত রয়েছে? 3, তো 3 বছর বলেছে। আমি না এরকমভাবে করব, আগে 2 বছর করে নেব, তারপরে আবার 1টা বছর করব। ঠিক আছে, তো দেখো 500, তাহলে এখানে দেখো কত হবে? এই যে যোগটা করে দেখো এখানে কত হয়েছিল, আমি একেবারে করে দিচ্ছি। হ্যাঁ দেখো, এই যোগগুলো করে এখানে হয়েছিল 11/10। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি কি 11/10, এখানে 2, তাহলে 500, এখানে থাকছে কত? 11/10কে আমি দুবার লিখছি। হ্যাঁ, 11/10কে দুবার লিখছি, 0 নিচে 0 উপরে 0 কেটে গেল। তাহলে থাকছে কত? 11 আর 11 হচ্ছে 121, আর 5 রয়েছে কত হবে? 5 × 5, 5 × 2 = 10, 0 হাতে আছে 1, 5 × 5 = 6। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 605। তাহলে দেখো আমি কিন্তু এইখানে 2 বছরের সুদ আসল বের করেছি, কিন্তু আমাকে অ্যান্সারে জানতে চেয়েছে 3 বছরের সুদ আসল। তাহলে এখনও আমার 1 বছর করা বাকি আছে। এবার এই 1 বছরটাকে আমরা কিন্তু চাইলে এই পদ্ধতিতেও করতে পারি, এই পদ্ধতি মানে যে চক্রবৃদ্ধি সুদের যে পদ্ধতি, আবার আমরা চাইলে কিন্তু সরল সুদ যেভাবে করে না, সরল সুদ, সেই পদ্ধতিতেও করতে পারি। দেখো আমি এখানে সেটাই দেখাচ্ছি যে সরল সুদ এর মধ্যে ঢুকিয়ে দিয়েও কিন্তু উত্তর এর সঙ্গে মেলানো সম্ভব। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একসঙ্গে করছি, করেও কিন্তু একই উত্তর আনা সম্ভব। কীরকমভাবে দেখো, আই সমান সমান আমরা কি জানি? পিটিআর বাই কি 100। আই তো আমরা জানি না, কিন্তু আসলটা আমরা জানি পি। এই আসলে আমরা কি লিখব? আসলে কিন্তু কেউ 500 টাকা লিখবে না, এই টাকাটাকে লিখবে, 2 বছরের সুদ আসলের টাকাটাকে লিখবে। 2 বছরের সুদ আসলের টাকাটাকে আমি যদি লিখি, খুব ভালো করে কিন্তু দেখবে এখানে 2 বছরের সুদ আসলের টাকা লিখবে। টি মানে কত? টাইম, 1 বছর লিখবো, 2 বছর তো এখানে করে ফেলেছি, আর এখানে লিখবে 1 বছর। আর এর জায়গাতে কত লিখবো? 10%, আর নিচে কত? 100। তাহলে আমি 0 0 কাটলাম। তাহলে দেখো এখানে কি থাকছে? ওপরে দেখো থাকছে 605, নিচে দেখো কত থাকছে? 10। তাহলে আমরা আই সমান সমান কত পাবো বলো তো? দেখো 605 যেমন আছে আছে, যেহেতু দেখো একটা 0, তাহলে আমি 1 ঘর পর দশমিক বসাতে পারি, তাই না? বোঝা গেল? তাহলে দেখো প্রথম 2 বছরে আমি সুদে আসলে কত পেয়েছি? দেখো প্রথম 2 বছরে আমি সুদে আসলে পেয়েছি 605 টাকা। কত পেয়েছি? 605 টাকা। আবার শেষ যে বছরটা, টোটাল তো 3 বছর বলেছে না, তাহলে প্রথম 2 বছরে আমি সুদে আসলে পেয়েছি 605 টাকা। এই দেখো এখানে বের হয়েছে। তার পরের বছর আবার এখান থেকে দেখো, তার পরের বছর আমি আবার দেখো কত পেলাম, যে শেষ যে লাস্ট 1 বছর, সেখান থেকে আমি আবার সুদ হিসেবে কত পেলাম? দেখো 60 টাকা 50 পয়সা, তাই না? 60 টাকা 50 পয়সা। তাহলে আমি যদি যোগ করি তাহলেই আমি পেয়ে যাব টোটাল 3 বছরে কত পেয়েছি। তাহলে এই দেখো, দেখো একই অ্যান্সার আসছে। প্রথম 2 বছরে এই টাকাটা পেয়েছি, পরের বছরে এই টাকাটা পেয়েছি, টোটাল পেলাম এই টাকাটা। আবার দেখো এখানে যখন আমি করেছিলাম, ওই দেখো একই টাকা বেরিয়েছিল, তাই তো? তাহলে এই অঙ্কটা আমি কেন করলাম, কেন আমি আলাদা করে দুটো ভাগ দেখালাম? এই কারণেই দেখালাম
তোমরা যদি চাও কখনো, যদি এরকমভাবে করতে চাও যে 3 বছর বলেছে, যে আগে তোমরা কি করলে 2 বছর করে নিলে তারপরে 1 বছর করলে, ভাবো যদি বলে যে 4 বছরের, যদি 4 বছর বলে দেয় তাহলে আগে 3 বছর করলে তারপর আবার 1 বছর করলে, 3 বছরটা করবে চক্রবৃদ্ধি সুদ, লাস্ট বছরটা কি করবে, করবে সরল সুদ। বাবা বলে দিয়েছে 6 বছর, তাহলে কি করব, 5 বছর করব চক্রবৃদ্ধি সুদ, 1 বছর করব কি আমরা, 1 বছর আমরা করব সরল সুদ। এই রকমও কিন্তু করা যায়। এবারে কথা হলো কেন এটা করব, এটাই তো সহজ, এটা তো সহজ মানে সোজা সাপটা ব্যাপার, বেকার এইটা কেন করতে যাব আমরা, কেন একবার চক্রবৃদ্ধি করব একবার সরল সুদ করব, অকারণে কেন খাটবো। দেখো তোমরা কিন্তু এটাই সর্বদা করবে, কিন্তু কখনো কখনো তোমাদেরকে এটাও করতে হতে পারে। এবার প্রশ্ন হলো কখন আমরা এইটা করব, কোন কোন অঙ্কে আমরা এই রকমভাবে করব, যে প্রথমে চক্রবৃদ্ধি করে নেব তারপর সরল সুদ করব, এই প্রসেসটা আমরা কখন ফলো করব, এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নের উত্তরটা হলো এটাই, যখন কোনো অঙ্কে সময় ভগ্নাংশতা থাকবে। ভাবো কোনো জায়গায় টাইমটা লেখা রয়েছে 3 বছরের জায়গায় যদি এরকম লেখা থাকতো 2.1/2 বছর, ভগ্নাংশ থাকে, ভাবো লেখা রয়েছে 3.1/2 বছর, বা যদি লেখা থাকে 1.1/2 বছর, মানে সময় যদি ভগ্নাংশে থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে করব, প্রথমের অংশটা করব চক্রবৃদ্ধি সুদে, তারপরের অংশটা করব সরল সুদে, যেটা আমাদের রয়েছে 5-এর দাগের অঙ্কতে। তো দেখো আমি মুছে দিচ্ছি, দিয়ে চলে যাব 5-এর দাগের অঙ্কতে, খুব ভালো করে কিন্তু দেখবে। তো দেখো এবারে বলে দিয়েছে 5-এর দাগের অঙ্কতে বার্ষিক, ভালো করে দেখবে, বলে দিয়েছে কি বার্ষিক 5% সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের কি বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি কত হবে, মানে সুদে আসলে কত হবে। তাহলে আমরা কিভাবে করব, আগে সূত্রটা আমরা লিখে ফেলি, এই সূত্রটা, আর অঙ্কের ওপরে কিন্তু সর্বদা লিখবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলে, এখানে আমরা লিখব n, তাই তো। তাহলে এখানে ভালো করে দেখবে, আগে আমরা এরকমভাবে লিখি এ মানে কত, পি মানে কত, আর মানে কত, এন মানে কত। এ তো জানি না, পিটা কিন্তু আমরা জানি, দেখো বলেই দিয়েছে কিন্তু 80,000 টাকা বলে দিয়েছে, দেখবে আসল টাকাটা কত, 80,000 টাকা। সুদের হার দেখো কত বলে দিয়েছে, সুদের হার কিন্তু বলে দিয়েছে 5%, তাহলে এখানে পার্সেন্টেজ লিখবে। আর দেখবে এখানে বছরটা কত বলেছে, টাইমটা কিন্তু বলে দিয়েছে 2.1/2, তাহলে আমরা কি করব, যেটা পূর্ণ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যা কত রয়েছে 2, আগে আমরা এইটাকে করব, বোঝা গেল। আর এই ভগ্নাংশ যেটা রয়েছে না, ভগ্নাংশ এই 1/2, এটাকে আমরা কিন্তু সরল সুদের হারে করব, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার মানগুলো বসাই, তাহলে চলো মানগুলোকে এবারে বসাই। এর মান তো আমি জানি না, তাহলে পি এর জায়গাতে আমরা কত বসাবো, পি এর মান তো আমরা জানি, এখানে 80,000 আছে তাই না, তাহলে দেখবে 80,000 বসাবো 1, তারপরে আর এর জায়গাতে কত বসাবো 5, নিচে কত বসাবো 100, এন এর জায়গায় লিখবো 2, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। তারপরে দেখো 80,000 যেমন আছে। দেখো এবারে আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো এখানে 1-এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে আগে আমি কোনাকুনি গুণ করি। যেমন দেখো এখানে কত রয়েছে 100, 100 কোনাকুনিতে কত রয়েছে 1, তাহলে 100 আর 1কে গুণ করলে কত হবে, 101কে 100। আবার দেখো এই যে 1-এর কোনাকুনিতে কত রয়েছে 5, দেখতে পাচ্ছ তো, এই যে 1-এর কোনাকুনিতে রয়েছে 5, তাহলে 1 আর 5কে গুণ করলে কত হবে, 5-1কে 5। নিচে আমরা কি করব, এই যে 1 আর 100 লসাগু করব, তাহলে 1 আর 100 লসাগু কত হবে, 100ই হবে। আগের বারেও আমি অনেকবার করে দেখিয়েছি যে 1 আর 100 লসাগু 100 হয়। এখানে যেমন 2 আছে, এখানে 2 লিখব। তাহলে এখানে দেখো কি কি থাকছে, 80,000 যেমন আছে, দেখো আমি লিখছি 100 যোগ 5 কত হবে, তাহলে 105 বাই কত 100। এখানে দেখো আমি কত লিখব, 2 লিখব। এইবারে খুব ভালো করে কিন্তু বুঝবে, দেখো 80,000 যেমন লেখা আছে আমি কি তেমনই লিখছি, 105/100কে কবার লিখবো, যেহেতু এখানে 2 আছে তাহলে দুবার লিখবো, ঠিক আছে, 105/100কে দুবার লিখলাম। এইবারে চলো কাটাকুটি করব। দেখো ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটবো, ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য আর ওপরে দুটো শূন্য কেটে দেবো। তাহলে এখানে থাকছে কত দেখি তো, দেখো এখানে থাকছে, গুণটা করব তাহলেই পেয়ে যাব কত থাকছে। যেমন দেখো এখানে প্রথমে কি রয়েছে, দেখো 105 আর 105, চলো একটু গুণ করে ফেলি। 105 আর 105 দেখি তো গুণ করলে কত হয়, 5×5 = 25, 5×1 = 5, শূন্য দিয়ে গুণ করলে 3টে শূন্য, আবার 1 দিয়ে গুণ করলে কত হবে 105। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 10-এর শূন্য হাতে আছে 1,
তাহলে এখানে যোগ করলে হবে 1 এইটা, তার সাথে এবারে আমরা এই যে এইটাকে গুণ করবো, এই যে 8কে। তাহলে চলো 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে দেখি তো। 8 5 কত, 40, শূন্য হাতে রয়েছে 4, 8 2 16, আর 4 20, শূন্য হাতে রয়েছে 2, এই 2টা বসে যাবে, 8 1 8, 8 1 8। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 88,200। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমি কত পাচ্ছি, 88,200 2 বছরের। কিন্তু এখানে 2 বছরের জানতে চাইনি, এখানে কিন্তু 2.5 বছরের জানতে চেয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলেছি প্রথমের পূর্ণ সংখ্যাটা কি করবে, চক্রবৃদ্ধি সুদে করে নেবে, তারপরের এই ভগ্নাংশটা মানে 1-এর 2 বছরটা কিন্তু তোমরা সরল সুদে করবে। ঠিক আছে, সরল সুদের হারে কিন্তু তোমরা সুদটা নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে চলো করি আমরা সরল সুদের হারে সুদ নির্ণয়। তো দেখি কত হচ্ছে। তাহলে দেখো আমি এখান থেকে একটা দাগ কেটে নিচ্ছি। তাহলে আমরা সরল সুদের হারের সূত্রটা কি জানি, আই সমান সমান PTR/100। তোমরা কোষে দেখি 2তে তো করেছিলে, আইটা বের করব। ঠিক আছে, পিতে কত বসাবো এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিতে না কখনো 80,000কে লিখবে না, 80,000কে কখনো লিখবে না। যখন আমরা এইখানে অঙ্কটা করব পিতে কিন্তু সর্বদা এইটা লিখবে। ঠিক আছে, পিতে আমরা কি লিখব, বারবার করে দেখবে এইটাকে লিখবে পিতে। ঠিক আছে, তাহলে কত লিখবো, 88,200। আচ্ছা, টিতে আমরা কত লিখবো, টাইমটা জানি আমরা কত, দেখো টাইমটা হলো কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে 2/1/2, তার মধ্যে দেখবে 2টা তো একবার এখানে করে ফেলেছি, আর আমরা যেটা করব সেটা হলো 1/2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো কিন্তু টিতে লিখবো 1/2 ইন্টু আর এর জায়গাতে কত লিখবো, আর আমরা জানি কত 5%, তাহলে এখানে লিখবো কত 5। ঠিক আছে, এবারে আমরা নিচে দাগ কেটে লিখবো কত 100। তাহলে এই হলো পি, এই হলো টি, এই হলো আর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এই হলো, তাহলে চলো কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, তাহলে থাকছে কত, এখানে থাকছে কিন্তু এইটা। কাটাকুটি করি, 2 1 2, 2 4 8, 2 4 8, 2 1 2, তাহলে আমরা পাচ্ছি কত, 441 গুণ 5। তাহলে দেখো আমরা যদি 441 আর 5কে গুণ করি, 5 1 5, 5 4 20, শূন্য হাতে রয়েছে 2, 5 4 20 আর 2 22। কত পাচ্ছি আমরা, পাচ্ছি কিন্তু 2205। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখো, 2 বছরের শেষে আমি কত পেয়েছিলাম, 2 বছরের শেষে আমি পেয়েছিলাম এত, আর বাকি অর্ধেক বছরের শেষে 2 বছরের শেষে আমি পেয়েছিলাম এত, আর বাকি এই যে অর্ধেক বছর, এই অর্ধেক বছরের শেষে আমি কত পেলাম, এই অর্ধেক বছরের শেষে পেলাম কত, এই টাকাটা। তাহলে আমি টোটাল 2.5 বছরে, 2/1/2 বছরে কত পাবো বের করতে গেলে কি করব, আমরা যোগ করব। তাহলে আমরা এখানে কি লিখবো, নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদে আসলে টোটাল কত টাকা পাবো, সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 2 বছরের শেষে সুদে আসলে পেয়েছি এই টাকাটা। ঠিক আছে, আর বাকি এই যে অর্ধেক বছর 1/2 বছর, সেখানে আমি কত টাকা পেলাম, 2205। 2205 যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি যোগ করি, 5 আর 0তে যোগ করলে কত হবে, 5, 0 আর 0তে যোগ করলে কত, 0, 2 আর 2 যোগ করলে 4, 2 আর 8-এ 10-এর 0 হাতে আছে 1, 8 আর 1-এ 9। তার মানে আমরা 2.5 বছরের শেষে কত টাকা পাবো, 90,405 টাকা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেলে আমাদের 5-এর দাগের অঙ্ক শেষ।